বিনোদ বলিয়া শহরের একটা ছোট্ট গ্রামে নিজের পরিবারের সাথে থাকতো। তার মধ্যে ছিল তার 4 জন ছেলে আর বউ উর্মিলা ছিল। অভয় সবচেয়ে ছোট আর সোজা সরল ছেলে ছিল। আরে শুনছো, তুমি তো অভয়ের ব্যাপারে কিছু ভাবোই না। সেরকম কিছু না, আমিও তো ওদের 3 জনাকে নিয়ে চিন্তা করি। ওই 3 জন ছেলে তো একটা কাজে লেগে পড়েছে, কিন্তু এর ভবিষ্যৎ নিয়ে আমি খুবই চিন্তা করি, বুঝেছো? হ্যাঁ, তো কিছু একটা করো, নয়তো ওর রাশিফল দেখিয়ে বিয়ে করিয়ে দাও, তাতে হয়তো ওর ভবিষ্যৎ শুধরে যাবে। একদিন খুব রাগে অভয়ের বড় ভাই বউকে খেতে নিয়ে যায় আর ওখানে মজদুরি করায়, যার কারণে ওর শরীর খারাপ হয়ে যায়। বাবা, আমরা ওনার সেবা করব না, সারাদিন কে জানে কোথায় ঘুরতে থাকে আর অসুস্থ হয়ে যায়। বৌমা, তুমি এসব কি বলছো? অভয় তো নিজের ভাইয়ের কথায় খেতে কাজ করতে গেছিল, তাহলে তোমরা ওর সেবা করবে না তো কে করবে? মা, আমরাও জানি যে উনি কি কাজ করেন, সেবা করার থাকলে আপনি সেবা করুন। হ্যাঁ মা, আমরা তো এইসব করতে পারবো না। বিনোদ ঘরের এইরকম অবস্থা দেখে অভয়ের জন্য তাড়াতাড়ি মেয়ে খুঁজতে শুরু করে। তারপর ও একটা দূরের গ্রামে গুড়িয়া নামের একটা মেয়েকে পায়, যার সাথে তার বিয়ে পাকা হয়ে যায়। বাবা, তুমি আমায় এত দূরে কেন পাঠাচ্ছ? আমাকে ছাড়া তোমার দেখাশোনা কে করবে? মা, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি তোর জন্য একটা বড় আর ভালো পরিবারে সম্বন্ধ দেখে এসেছি। ছেলে খুবই সহজ সরল আর ভালো। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে বাবা। তারপর কিছুদিন কেটে যায় আর গুড়িয়ার বিয়ে অভয়ের সাথে হয়ে যায়। গুড়িয়া খুব ভালোভাবে শ্বশুর বাড়িতে থাকে আর 1 বছর হয়ে যায়। তারপর ঘরের অবস্থা দেখে একদিন, ওগো, তুমি কোনো অন্য কাজ করছো না কেন? তোমার ভাই তোমার সাথে খুব বাজে ব্যবহার করে। না পুতুল, এটা আমার ভাইয়েদের ভালোবাসা, আমি ওদের থেকে দূরে গিয়ে কাজ করতে পারবো না, আর আমি চাষবাস ছাড়া অন্য কোনো কাজ করতে পারিও না। অভয়ের এরকম বলার পর গুড়িয়া চুপ হয়ে যায়। তারপর কিছু মাস কেটে যায় আর গ্রামে বন্যা চলে আসে, যার কারণে তাদের ক্ষেত খারাপ হয়ে যায়। আর তারপর 3 জন ভাই অন্য কাজ করার জন্য বেরিয়ে পড়ে। বাবা, অভয়কে বলো কোনো কাজকর্ম করে, নয়তো আমি ওকে বসিয়ে সারা জীবন খাওয়াতে পারবো না। বৌমা, তুমি চিন্তা করো না, আমি তো রয়েছি ওর জন্য। আরে দিদি, ওনাকে কি বলছো? উনি তো নিজেই 3 জন ছেলের ভরসায় পড়ে আছেন, ইনি কি বলবেন? এইসব শুনে গুড়িয়ার খুব খারাপ লাগে আর ও ঘরে গিয়ে খুব কাঁদে। আর পরের দিন নিজের শ্বশুরের কাছে একটা কাজের পরামর্শ চায়। বাবা, আমি ওনার সাথে আমার বাপের বাড়ি যেতে চাই, ওখানে একটা খেতে পরিশ্রম করে আমরা নিজেদের ঘর চালিয়ে নেব। তোমাদের দুজনে যেটা ঠিক মনে হয় সেটাই করো। পরের দিনই অভয়ের সাথে কথা বলে গুড়িয়া নিজের বাপের বাড়ি চলে যায় আর অভয় ওখানে খেতি করতে শুরু করে। আর ওই খেতে আলুর ফসল খুব ভালো হয়। এই জমিতে খুব ভালো আলু চাষ হবে, জানো? হ্যাঁ, তো তুমি আলুরই ফসল করো, আমিও তোমার সাহায্য করব। এখন বাজারে আলু খুব দামি। অভয় আলুর চাষ শুরু করে দেয় আর 2 মাস পরে আলুর ফসল খুব ভালোভাবে হয়ে যায়। আর সেই কারণে শহরে আলুর ফসল খুব বেশি হয় আর সেই কারণে বাজারে আলুর দাম অনেক কমে যায়। পুতুল, এটা কি হয়ে গেল? মনে হয় আমাদের পরিশ্রম জলে চলে গেল। যা টাকা পয়সা আমরা লাগিয়েছি মনে হচ্ছে আমরা সেটাও তুলতে পারবো না। তুমি চিন্তা করো না গো, আমরা কিছু একটা ভেবে নেব। ওখানে রাখা আলুর ঝুড়ি থেকে একটা আলু পড়ে যায় আর পায়ের কাছে চলে আসে। গুড়িয়া ওটা দেখে একটু অবাক হয়ে যায়, কিন্তু তারপর তার থেকে ফ্রাইজ বানানোর আইডিয়া চলে আসে। গুড়িয়া অনেকগুলো আলু দিয়ে ফ্রাইজ তৈরি করে আর নিজের বাবা আর অভয়কে খাওয়ায়। ওরা খুব মন দিয়ে ওগুলো খায় আর বলে, সত্যি ফ্রাইজগুলো খেতে কিন্তু দারুণ। সেই দিনই বিকেলে গুড়িয়া বাজারে সবজি কিনতে যায়। ওখানেও একটা ফ্রেঞ্চ ফ্রাইজের ঠেলা দেখতে পায়, যেখানে ভালো ঘরের ছেলেরা আর মেয়েরা লজ্জার কারণে যেতে পারতো না। আমি আলু ফ্রাই বানানোর একটা ছোট্ট রেস্টুরেন্ট খুলতে চাইছি। গুড়িয়া আর অভয় কিছু টাকা ধার নিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্ট খুলে দেয় আর গুড়িয়া আলুর ফ্রাইজ বানাতে শুরু করে, যেখানে এখন ভালো ভালো ঘরের ছেলে মেয়েরা এবং ফ্যামিলিরা আসতে শুরু করে। আপনাদের এখানকার ফ্রাইজ অনেক টেস্টি, আমরা স্ট্রিট ফুড খাওয়ার জন্য খুব ভয় পেতাম,
এইসব শোনার পর গুড়িয়া খুব খুশি হয়। কিছুদিন পর্যন্ত ও একাই ফ্রাইজ বানাচ্ছিল আর সমস্ত ফ্রাইজ বিক্রি হয়ে যেত। তারপর ফ্রাইজের ডিমান্ড অনেক বেশি বেড়ে যাওয়ার পর গুড়িয়া একা একা কাজ করতে পারছিল না। তক্ষুনি এই শোনো শোনো, তোমরা ওই বেচারাকে একটু সাহায্য করো। হ্যাঁ নিশ্চয়। রাত হয়ে যায় আর গুড়িয়া নিজের বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। গুড়িয়া বাড়ির কাজ করছিল, তাই রেস্টুরেন্টে যেতে দেরি হয়ে যায়। অন্যদিকে দোকানে অনেকগুলো আলু কাট করে রাখা ছিল। যখন গুড়িয়া দোকান পৌঁছায় তখন এটা দেখে অবাক হয়ে যায়। আরে, এতগুলো আলু কে আবার কাট করলো? মনে হয় ওই করে দিয়েছে, কারণ সেগুলো জাদুই ফ্রাইজ ছিল, তাই সেগুলো নিজে নিজেই তৈরি হয়ে যায় আর প্লেটে সাজানো থাকে। তারপর গুড়িয়া তাড়াতাড়ি কাস্টমারদেরকে সার্ভ করে দেয় আর এরকম ভাবেই অনেক দিন ধরে চলতে থাকে। আর গুড়িয়ার জাদুই ফ্রাইজ শহরে খুব বিখ্যাত হয়ে যায়, যার কারণে পুরো শহরে অনেকগুলো ব্রাঞ্চ খুলে যায়। শহরে অনেকগুলো ব্রাঞ্চ হওয়ার কারণে গুড়িয়া আর অভয় মিলে বিজনেস সামলে নেয় আর ওরা শহরের অন্য লোকেদেরকেও চাকরিতে রেখে নেয়। এখন অভয়ের ভাইয়েরাও নিজেদের ভুল বুঝতে পারে আর ওরা তার কাছে ক্ষমা চাইতে আসে। অভয় তাদেরকেও কাজে লাগিয়ে দেয়। যখনই কাস্টমাররা ফ্রাইজ চাইতো তখনই উড়ে ফ্রাইজ তাদের কাছে চলে আসতো আর কাস্টমাররা এই ব্যাপারে জানতেও পারতো না। পুতুল, এসব যা কিছু হচ্ছে শুধুমাত্র তোমার জন্যই হচ্ছে। এটা তো তোমারই পরিশ্রম। উত্তরাখণ্ডে একটা গ্রাম ছিল। ওখানে বিরজু তার মা আর বউ লতার সাথে থাকতো। বিরজু একজন পরিশ্রমী লোক ছিল যে পরিবারের দেখাশোনা করত। বিরজু নিজের পরিবার চালানোর জন্য ট্রেনে সিঙ্গারা বিক্রি করার কাজ করত। প্রত্যেক দিন বিরজুর বউ লতা সিঙ্গারা বানিয়ে দিত। একদিন বিরজু সকাল সকাল সিঙ্গারা নিয়ে ট্রেনে যায়। সিঙ্গারা সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, টাটকা টাটকা সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। এই যে দাদা, সিঙ্গারা খাবেন নাকি? কি বলেন? না, আমি সিঙ্গারা খাই না, আমি ডায়েটে রয়েছি। ডায়েটে রয়েছেন? সেটা আবার কি? কোনো স্টেশনের নাম নাকি? আরে না না, কোনো স্টেশনের নাম নয়। আরে মানুষ যখন তার ওজন কমাতে চায় তখন সে ডায়েট করে, বুঝতে পেরেছো? আরে যখন সে ডায়েট করে তখন কম খায়। আচ্ছা তাই বুঝি? আমাদের গরিব মানুষেরা তো তাহলে রোজই ডায়েট করে। গ্রাহকদের সিঙ্গারা বিক্রি করার পর বিরজুর কাছে কয়েকটা সিঙ্গারা বেঁচে যায়। বিকেল বেলা হয়ে গেছিল। বিরজু একজন লোককে বলল, এই যে বাবু, সিঙ্গারা খাবেন নাকি? বাস কয়েকটা বেঁচে রয়েছে। আরে না না, আমার কাছে আমার স্যান্ডউইচ রয়েছে, বুঝতে পেরেছো? আমি সেটাই খাবো। সেটা আবার কি, এই স্যান্ডউইচ? আরে যে বাইরের খাবার খেতে ভালোবাসে না সেই খায় স্যান্ডউইচ। এই নাও, তুমিও একটু খেয়ে দেখো না। ওই লোকটা বিরজুকে একটা স্যান্ডউইচ দেয়, যেটা খেয়ে বিরজু বলে, বাবা এ তো বেশ সুস্বাদু খেতে। এরপর থেকে আমি স্যান্ডউইচও বিক্রি করব। সিঙ্গারার সাথে স্যান্ডউইচ, আরো বেশি রোজগার হবে। এইটুকু বলে বিরজু বাড়ি চলে আসে আর সমস্ত কথা নিজের মা আর বউ লতাকে বলে। আরে আমাদের এখন সিঙ্গারার সাথে সাথে স্যান্ডউইচও বিক্রি করতে হবে, তাহলে মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে আর আমাদের ব্যবসাও বাড়বে, কি বলো? স্বাস্থ্য তো ঠিক আছে, কিন্তু আমরা এটা বানাবো কি করে? আর যদি আমরা রোজগার না করতে পারি তখন? লতা ঠিকই বলছে। দেখো সোনা, একটা কাজ কর, কিছুদিন তুই শুধু স্যান্ডউইচই বিক্রি কর সিঙ্গারার জায়গায়, হয়তো এই ব্যবসাটা চলেই যাবে। আমি তোমাকে কাল থেকেই স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দেব। ঘরের লোকেদের কথা শুনে বিরজু সেরকমটাই করে আর সিঙ্গারার জায়গায় সিঙ্গারা বিক্রি করার জন্য ট্রেনে যায়। আর প্রথম দিন অল্প স্বল্প ইনকাম করে বাড়ি চলে আসে। এত কম স্যান্ডউইচ বিক্রি হয়েছে এটা দেখে মা আর লতা বলে, মন খারাপ করিস না বিরজু, আজ তো প্রথম দিন তাই না? কাল আবার চলে যাস, কাল তোর ভালো দিন যাবে। কালকের তৈয়ারি আমি আজই করে ফেলেছি। আমরা যেরকম আলাদা আলাদা সিঙ্গারা বিক্রি করতাম সেরকমই আলাদা আলাদা রকমের স্যান্ডউইচ বিক্রি করব। অন্য কোনো উপায়? কিরকম স্যান্ডউইচ বিক্রি করব? আরে কি বলতে চাও তুমি? আমরা কাল পাহাড়ি স্যান্ডউইচ বিক্রি করব। পাহাড়ি স্যান্ডউইচ এমন একটা স্যান্ডউইচ যে একটা স্যান্ডউইচ দিয়ে পুরো পরিবারের পেট ভরতে পারে, এইরকম স্যান্ডউইচ। কিন্তু বৌমা, এর খরচা আমরা কি করে তুলবো?
পাহাড়ি স্যান্ডউইচ বানানোর জন্য আমাদের অনেক খরচা হয়ে যাবে যে, আর যদি ব্যবসা না চলে তাহলে সমস্ত পয়সা খারাপ হয়ে যাবে। কিন্তু আমাদেরকে সাহস করে করতেই হবে, নয়তো আমরা এইভাবেই থেকে যাব। লতা স্যান্ডউইচ বানায়, আর পরের দিন বিরজু একটা ঝুড়ি ভরে পাহাড়ি স্যান্ডউইচ নিয়ে ট্রেনে যায় আর তারপর বিক্রি করতে শুরু করে। স্যান্ডউইচ, পাহাড়ের স্যান্ডউইচ, যে খাবে সেই হাসবে, আর যে খাবে না সে আফসোস করবে। স্যান্ডউইচ, পাহাড়ের স্যান্ডউইচ। বিরজুর পাহাড়ি স্যান্ডউইচ কিছু ঘন্টার মধ্যেই পুরো বিক্রি হয়ে যায়। ও খুশি হয়ে এই কথা বাড়িতে এসে বলে, আর মা সমস্ত শাবাশি লতাকে দিয়ে দেয় আর বলে, খুব ভালো উপায় বার করেছো বৌমা, মজাই হয়ে গেল। ধন্যবাদ মা, কিন্তু এটা তো আমার কর্তব্য ছিল। সময় কেটে যাচ্ছিল। বিরজুর এই পাহাড়ি স্যান্ডউইচ খুব প্রসিদ্ধ হয়ে গেল। কয়েকবার তো সমস্ত স্যান্ডউইচ স্টেশনেই বিক্রি হয়ে যেত। বিরজুর ট্রেনে চড়ার দরকারও পড়তো না। কিন্তু বিরজুর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ডাক্তার বিরজুকে পুরো 6 মাসের জন্য বেড রেস্টের জন্য বলে। পুরো পরিবার যেন ভেঙে গেল। মা আর লতার মন পুরোপুরিভাবে ভেঙে গেল। 6 মাসের আরাম মানে বেড রেস্টের কথা শুনে বিরজু আর লতার মন খারাপ হয়ে গেল। আপনাকে 6 মাস অবধি আরাম করতে হবে, আর নিজের পিঠের হাড়ে বেশি জোর দিলে ব্যথা আরও বাড়তে পারে। আপনার খেয়াল রাখুন আর এই ওষুধগুলো নেবেন। লতা আর মা ওকে বলে, আমাদের পরিবারে এটা কেমন দুঃখ চলে এলো। বিরজু সোনা, এখন তুই ট্রেনে ব্যবসা করতে যেতে পারবি না, আর এরই লাভ উঠিয়ে আমাদের প্রতিবেশী কিরোড়িমল এইরকমই পাহাড়ি স্যান্ডউইচ বানিয়ে বিক্রি করছে। আমাদের কাছে কয়েকদিনেরই টাকা বেঁচে আছে, কিছু টাকা পয়সা তো হাসপাতালের চিকিৎসাতেই বেরিয়ে গেল। এইটুকু বলতেই হসপিটালে বিরজুকে দেখার জন্য স্টেশন মাস্টার আসেন, আর ওনাকে দেখে বিরজু নরম অবস্থায় ওঠার চেষ্টা করে। আরে শুয়ে থাকো, শুয়ে থাকো। কেমন আছো তুমি? যখন আমি শুনলাম যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে ভাবলাম তোমার সাথে দেখা করে আসি। মালিক, যা হয় তা তো উপরওয়ালার জন্যই হয়, না হলে তো আমি আজকে বেঁচেই থাকতাম না। আরে এরকম বাজে কথা বলো না, সব ঠিক হয়ে যাবে। এমনিতেই আমি তোমার পাহাড়ি স্যান্ডউইচ খুব মিস করছি। আমার 3 মেয়ে তোমার ওই পাহাড়ি স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসতো, আর আমিও। বিরজু ওনার কথা শুনছিল, আর তক্ষুনি লতা আর মা ওষুধ নিয়ে আসে। লতা আর মায়ের উদাস চেহারা দেখে স্টেশন মাস্টার বুঝে যায় যে পয়সার খুব কষ্ট চলছে। এসো লতা, এসো। লতা আর মা, এ হলো লতা আর উনি হলেন আমার মা। আমি তোমাদের সাথে আলাপ করাতেই ভুলে গেছিলাম, ইনি হলেন আমাদের স্টেশনের স্টেশন মাস্টার। শুরুর দিকে ইনি আমাদের খুব সাহায্য করেছেন। আমাদের ভালো লাগলো যে আপনি ওর সাথে দেখা করতে এলেন, ধন্যবাদ। আরে এতে ধন্যবাদ জানানোর কি আছে? আমি বিজুর জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি। কি রকম খুশির খবর মাস্টার বাবু? খুশির খবর এটাই যে এই স্টেশনে একটা বইয়ের দোকান অনেক দিন হয়ে গেল খালি পড়ে রয়েছে। ওখানে যে বইটই বিক্রি করতো না, সে অন্য বড় স্টেশনে চলে গেছে। তাই তুমি আর তোমার পরিবার যদি চায় তাহলে ওই দোকানটা ব্যবহার করতে পারো, আর তাতে তোমরা তোমাদের পাহাড়ি স্যান্ডউইচের দোকান খুলতে পারো। ওই বেটা 3 কড়ির নকল স্যান্ডউইচ খেয়ে খেয়ে আমাদের পেট খারাপ হয়ে গেছে। স্টেশন মাস্টারের কথা শুনে যেন পুরো পরিবার খুব খুশি হয়ে উঠল, যেন সবাই সান্ত্বনা পেয়ে যায়। আর বিরজু আর লতা বলে, কি সৌভাগ্য আমাদের যে আপনি আমাদের এত বড় উপকার করলেন। যতদিন আমি হসপিটালে রয়েছি ততদিন লতা আর মা, তারপর আমি যেই ঠিক হয়ে যাব সঙ্গে সঙ্গে আমি নিজে পাহাড়ি স্যান্ডউইচ তৈরি করে দোকানে বিক্রি করব। দোকান খোলার পর আমাদের গ্রাহক স্থায়ী হয়ে যাবে আর আমদানিও বাড়বে। এটা তো খুব ভালো কথা, এটা আমরা তাড়াতাড়ি শুরু করব। স্টেশন মাস্টার এই কথা শুনে বিরজুর জন্য একটা দোকান ভাড়ায় নিয়ে নেয়। লতা আর মা দুজনেই মিলে পাহাড়ি স্যান্ডউইচের একটা দোকান খোলে। কিরোড়িমলের স্যান্ডউইচ এখন কেউ কেনে না। কিছুদিন ভালো ব্যবসা করার পর ওরা দোকানের ভাড়া ভরে দিল, আর মা স্টেশন মাস্টারকে ধন্যবাদ জানালো। বিরজুর শরীরও এখন আস্তে আস্তে ঠিক হলো, আর বিরজু নিজের দোকানে খুবই খুশি মনে পাহাড়ি স্যান্ডউইচ বিক্রি করতে শুরু করে দেয়, আর পুরো পরিবার হাসি খুশি থাকতে শুরু করে।
এই গল্প ব্যাঙ্গালোরে। রাস্তার ধারে হেনরি আর জ্যাক দুজনের বার্গারের স্টল ছিল। হেনরি খুবই ভালো ছিল। সে তার বার্গারে ভালো সামগ্রী ব্যবহার করত, যেমন ভালো সবজি, ভালো আলু, ভালো তেল আর ভালো কোয়ালিটির বার্গার বান। আর জ্যাকের শুধু টাকা কামানোর লোভ ছিল। ও রাস্তায় সস্তা সবজি, সস্তা তেল, পুরনো তেল ব্যবহার করত। দুজনের বার্গার 50 টাকার ছিল, কিন্তু তা সত্ত্বেও হেনরির চেয়ে জ্যাকের বার্গার বেশি বিক্রি হতো। দেখো ভাই, তুমি সব সময় বলো না যে ভালো কাজের ফল ভালোই হয়। তুমি তো খুব ভালো ভালো সামগ্রী ব্যবহার করো, কিন্তু তাও তোমার বার্গার কেউ কেন কেনে না? এরকমটা কেন? জ্যাক প্রায় হেনরিকে তার ভালোর জন্য উপহাস করত। একদিন রাত্রের কথা, সেদিন হেনরির বেশ কিছু বার্গার রয়ে গিয়েছিল। আরে বাপরে, আজ তো বার্গার বিক্রিই হয়নি। যদি এরকম চলতে থাকে তাহলে চলবে কি করে? এই বার্গার বিক্রি করার থেকে ভালো আমি কোনো অভাবীর পেট ভরিয়ে দিই। আর এই ভেবে হেনরি ওই সমস্ত বার্গার প্যাক করে নিল। রাস্তায় ও যত গরিব দেখতে পেল, সে ওদের সবাইকে এক একটা করে বার্গার দিতে থাকলো। থ্যাংক ইউ মাই সন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ভগবান তোমার ভালো করুন বাবা। হেনরি ক্ষুধার্ত গরিবদের পেট ভরাচ্ছিল। ওই সমস্ত গরিবরা হেনরিকে আশীর্বাদ দিচ্ছিল। সামনে এগিয়ে গিয়ে একটা নির্জন রাস্তায় হেনরি একটা ছোট বাচ্চা দেখতে পেল। হেনরি তাকেও একটা বার্গার দিয়ে দিল। থ্যাংক ইউ আঙ্কেল। আজ আপনার বার্থডে নাকি? না বাবা। তাহলে আপনার বাচ্চার বার্থডে হবে? না বাবা, আজ কারোর বার্থডে নয়। তাহলে কিসের আনন্দে আমাকে খাবার খাওয়াচ্ছেন? বাবা, আমার একটা বার্গার স্টল আছে। আজ বেশ কিছু বার্গার বিক্রি হয়নি, তাই ভাবলাম এটা দিয়ে গরিবদের পেট ভরিয়ে দিই। ভালো করেছেন আঙ্কেল। ডোন্ট ওয়ারি, কাল আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, হোপ সো। উদাস হবেন না আঙ্কেল, আমার কাছে আপনার জন্য কিছু আছে। হেনরি ওই বাচ্চাটাকে দেখল, আর তখনই ওই বাচ্চাটা একটা পরীতে বদলে গেল। হেনরি চমকে গেল, আর সে তার চোখ রগড়াতে লাগলো। এটা সত্যি নাকি স্বপ্ন? এটা সত্যি, আমি একজন পরী। আপনি খুব ভালো স্যার, আপনি গরিবদের জন্য ভালো ভেবেছেন। এই জন্য আপনার জন্য আমার কাছে কিছু আছে। পরী তার জাদু লাঠি ঘোরালো, আর ওর সামনে 3টে মশলার কৌটো চলে এলো। এই 3টে জাদু মশলা, আপনি আপনার বার্গারে এই মশলা দিন, আর তারপরে আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে। থ্যাংক ইউ। আর চিন্তা করবেন না, এই মশলার কৌটো কখনো খালি হবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনি এইরকম ভাবে গরিবদের সাহায্য করতে থাকুন স্যার। বিদায়। পরী অদৃশ্য হয়ে যায়। হেনরির হাতে ওই 3টে কৌটো ছিল, যেগুলো হেনরি তার বাড়িতে নিয়ে আসে। সারা রাত হেনরি ওই মশলার কৌটোগুলো দেখতে থাকে। ওর বিশ্বাসই হচ্ছিল না যে সত্যিই ওর পরীর সাথে দেখা হয়েছিল। পরের দিন সকালে হেনরি তার স্টলে পৌঁছয় আর বার্গার বানাতে লাগলো। সে ওই বার্গারে ওই 3 জাদু মশলা মিক্স করে দিল, আর প্রত্যেকবারের মতো বার্গার বানিয়ে তৈরি করে ফেললো। এই বার্গারের গন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়লো। আসা যাওয়া করার লোক এই গন্ধের টানে চলে এলো। আমাকে একটা বার্গার দিয়ে দিন। আমাকেও। আর আমাকেও। দেখতে দেখতে হেনরির স্টল ভিড় বাড়তে থাকে, আর হেনরির বানানো সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। এই দেখে জ্যাক জাল বুনতে লাগলো। আরে হেনরি কি গড়বড় করে দিল? আজ সবাই এর বার্গার কেন খাচ্ছে বুঝতে পারছি না। জ্যাক চিন্তায় ছিল। পরের দিনও হেনরির সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। জ্যাক গিয়ে হেনরিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, আজকাল তোমার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণ আমি ভালো জিনিস দিয়ে বার্গার বানিয়ে দিই, ওটা জাদু মশলা দিয়ে। জাদু মশলা? তুমি বুঝবে না। হেনরির বার্গার স্টল ভালো চলতে থাকলো, আর এটা জ্যাকের ভালো লাগছিল না। জ্যাক সমস্ত রকম ভাবে চেষ্টা করছিল। সে দাম কমিয়ে দিল, তাও লোকে হেনরির বার্গারই খেতে থাকলো। একদিন জ্যাক ভাবলো যে সে ওই জাদু মশলার ব্যাপারে জেনেই ছাড়বে। সেই জন্য জ্যাক হেনরির অনুপস্থিতিতে জাদু মশলা খুঁজতে লাগলো। এখানেই কোথাও হবে জাদু মশলা। জ্যাক ওই 3টে মশলার কৌটো দেখতে পেল। তারপর জ্যাক যেই মশলার কৌটোতে হাত দিল, তখন সমস্ত মশলা জ্যাকের চোখে ঢুকে গেল।
মশলার ঝালে জ্যাক এদিক ওদিক দৌড়তে লাগলো। ওই দিনের পরে জ্যাক আর কখনো ওই 3টে জাদু মশলা ছিনিয়ে নেবার চেষ্টা করেনি। কিছু মাসের মধ্যেই হেনরি জাদু মশলার তৈরি বার্গার বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। এখন ওর ছোট স্টল একটা বড় বার্গার জয়েন্ট হয়ে গেছে, আর এখনো ওর বার্গারের গন্ধ খরিদ্দারদের আকর্ষণ করে। হেনরি প্রত্যেকবার বার্গার জয়েন্ট বন্ধ করার পরে এক্সট্রা বার্গার তৈরি করত। স্যার, এই বার্গার আমরা প্রতিদিন কেন তৈরি করি? গরিবদের জন্য। কিন্তু কেন সেটা তুমি বুঝবে না। হেনরি রোজ সেই সমস্ত বার্গার নিজের হাতে গরিবদের মধ্যে ভাগ করিত। ধন্যবাদ বাবা। থ্যাংক ইউ। হেনরি গরিবদের কাছে বার্গার দান করে নিজেই থ্যাংক ইউ বলতো আর স্মাইল করত, কারণ সে জানতো যে আজ সে যা কিছু হয়েছে সেটা ওই পরীর 3টে জাদু মশলার কারণের জন্যই। সেই দিন রাত্রে সে যদি বার্গার না দান করত তাহলে আজ তারও ভালো কিছু হতে পারতো না। এই জন্যে কথায় বলে, করো ভালো তো হবে ভালো। এই গল্প ব্যাঙ্গালোরে। রাস্তার ধারে হেনরি আর জ্যাক দুজনের বার্গারের স্টল ছিল। হেনরি খুবই ভালো ছিল। সে তার বার্গারে ভালো সামগ্রী ব্যবহার করত, যেমন ভালো সবজি, ভালো আলু, ভালো তেল আর ভালো কোয়ালিটির বার্গার বান। আর জ্যাকের শুধু টাকা কামানোর লোভ ছিল। ও রাস্তার সস্তা সবজি, সস্তা তেল, পুরনো তেল ব্যবহার করত। দুজনের বার্গার 50 টাকার ছিল, কিন্তু তা সত্ত্বেও হেনরির চেয়ে জ্যাকের বার্গার বেশি বিক্রি হতো। দেখো ভাই, তুমি সব সময় বলো না যে ভালো কাজের ফল ভালোই হয়। তুমি তো খুব ভালো ভালো সামগ্রী ব্যবহার করো, কিন্তু তাও তোমার বার্গার কেউ কেন কেনে না? এরকমটা কেন? জ্যাক প্রায় হেনরিকে তার ভালোর জন্য উপহাস করত। একদিন রাত্রের কথা, সেদিন হেনরির বেশ কিছু বার্গার রয়ে গিয়েছিল। আরে বাপরে, আজ তো বার্গার বিক্রিই হয়নি। যদি এরকম চলতে থাকে তাহলে চলবে কি করে? এই বার্গার বিক্রি করার থেকে ভালো আমি কোনো অভাবীর পেট ভরিয়ে দিই। আর এই ভেবে হেনরি ওই সমস্ত বার্গার প্যাক করে নিল। রাস্তায় ও যত গরিব দেখতে পেল সে ওদের সবাইকে এক একটা করে বার্গার দিতে থাকলো। থ্যাংক ইউ মাই সন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ভগবান তোমার ভালো করুন বাবা। হেনরি ক্ষুধার্ত গরিবদের পেট ভরাচ্ছিল। ওই সমস্ত গরিবরা হেনরিকে আশীর্বাদ দিচ্ছিল। সামনে এগিয়ে গিয়ে একটা নির্জন রাস্তায় হেনরি একটা ছোট বাচ্চা দেখতে পেল। হেনরি তাকেও একটা বার্গার দিয়ে দিল। থ্যাংক ইউ আঙ্কেল। আজ আপনার বার্থডে নাকি? না বাবা। তাহলে আপনার বাচ্চার বার্থডে হবে? না বাবা, আজ কারোর বার্থডে নয়। তাহলে কিসের আনন্দে আমাকে খাবার খাওয়াচ্ছেন? বাবা, আমার একটা বার্গার স্টল আছে। আজ বেশ কিছু বার্গার বিক্রি হয়নি, তাই ভাবলাম এটা দিয়ে গরিবদের পেট ভরিয়ে দিই। ভালো করেছেন আঙ্কেল। ডোন্ট ওয়ারি, কাল আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, হোপ সো। উদাস হবেন না আঙ্কেল, আমার কাছে আপনার জন্য কিছু আছে। হেনরি ওই বাচ্চাটাকে দেখছিল, আর তখনই ওই বাচ্চাটা একটা পরীতে বদলে গেল। হেনরি চমকে গেল, আর সে তার চোখ রগড়াতে লাগলো। এটা সত্যি নাকি স্বপ্ন? এটা সত্যি। আমি একজন পরী। আপনি খুব ভালো স্যার। আপনি গরিবদের জন্য ভালো ভেবেছেন, এই জন্য আপনার জন্য আমার কাছে কিছু আছে। পরী তার জাদু লাঠি ঘোরালো, আর ওর সামনে 3টে মশলার কৌটো চলে এলো। এই 3টে জাদু মশলা। আপনি আপনার বার্গারে এই মশলা দিন, আর তারপরে আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে। থ্যাংক ইউ। আর চিন্তা করবেন না, এই মশলার কৌটো কখনো খালি হবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনি এইরকম ভাবে গরিবদের সাহায্য করতে থাকুন স্যার। বিদায়। পরী অদৃশ্য হয়ে যায়। হেনরির হাতে ওই 3টে কৌটো ছিল, যেগুলো হেনরি তার বাড়িতে নিয়ে আসে। সারা রাত হেনরি ওই মশলার কৌটোগুলো দেখতে থাকে। ওর বিশ্বাসই হচ্ছিল না যে সত্যিই ওর পরীর সাথে দেখা হয়েছিল। পরের দিন সকালে হেনরি তার স্টলে পৌঁছয় আর বার্গার বানাতে লাগলো। সে ওই বার্গারে ওই 3 জাদু মশলা মিক্স করে দিল, আর প্রত্যেকবারের মতো বার্গার বানিয়ে তৈরি করে ফেললো। এই বার্গারের গন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়লো। আসা যাওয়া করা লোক এই গন্ধের টানে চলে এলো। আমাকে একটা বার্গার দিয়ে দিন। আমাকেও। আর আমাকেও। দেখতে দেখতে হেনরির স্টল ভিড় বাড়তে থাকে।
আর হেনরির বানানো সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। এই দেখে জ্যাক জাল বুনতে লাগলো। আরে হেনরি কি গড়বড় করে দিল? আজ সবাই এর বার্গার কেন খাচ্ছে বুঝতে পারছি না। জ্যাক চিন্তায় ছিল। পরের দিনও হেনরির সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। জ্যাক গিয়ে হেনরিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, আজকাল তোমার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণ আমি ভালো জিনিস দিয়ে বার্গার বানিয়ে দিই, ওটা জাদু মশলা দিয়ে। জাদু মশলা? তুমি বুঝবে না। হেনরির বার্গার স্টল ভালো চলতে থাকলো, আর এটা জ্যাকের ভালো লাগছিল না। জ্যাক সমস্ত রকম ভাবে চেষ্টা করছিল, সে দাম কমিয়ে দিল, তাও লোকে হেনরির বার্গারই খেতে থাকলো। একদিন জ্যাক ভাবলো যে সে ওই জাদু মশলার ব্যাপারে জেনেই ছাড়বে। সেই জন্য জ্যাক হেনরির অনুপস্থিতিতে জাদু মশলা খুঁজতে লাগলো। এখানেই কোথাও হবে জাদু মশলা। জ্যাক ওই 3টে মশলার কৌটো দেখতে পেল। তারপর জ্যাক যেই মশলার কৌটোতে হাত দিল, তখন সমস্ত মশলা জ্যাকের চোখে ঢুকে গেল। মশলার ঝালে জ্যাক এদিক ওদিক দৌড়তে লাগলো। ওই দিনের পরে জ্যাক আর কখনো ওই 3টে জাদু মশলা ছিনিয়ে নেবার চেষ্টা করেনি। কিছু মাসের মধ্যেই হেনরি জাদু মশলার তৈরি বার্গার বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। এখন ওর ছোট স্টল একটা বড় বার্গার জয়েন্ট হয়ে গেছে, আর এখনো ওর বার্গারের গন্ধ খরিদ্দারদের আকর্ষণ করে। হেনরি প্রত্যেকবার বার্গার জয়েন্ট বন্ধ করার পরে এক্সট্রা বার্গার তৈরি করত। স্যার, এই বার্গার আমরা প্রতিদিন কেন তৈরি করি? গরিবদের জন্য। কিন্তু কেন সেটা তুমি বুঝবে না। হেনরি রোজ সেই সমস্ত বার্গার নিজের হাতে গরিবদের মধ্যে ভাগ করিত। ধন্যবাদ বাবা। থ্যাংক ইউ। হেনরি গরিবদের কাছে বার্গার দান করে নিজেই থ্যাংক ইউ বলতো আর স্মাইল করত, কারণ সে জানতো যে আজ সে যা কিছু হয়েছে সেটা ওই পরীর 3টে জাদু মশলার কারণের জন্যই। সেই দিন রাত্রে সে যদি বার্গার না দান করত, তাহলে আজ তারও ভালো কিছু হতে পারতো না। এই জন্য কথায় বলে, করো ভালো তো হবে ভালো।